স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে ভারতের জল নিকাশি ব্যবস্থার বেশ কিছু নদী সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে গঙ্গা নদী, তারপর হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু নদ, ব্রহ্মপুত্র নদ, গোদাবরী নদী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, সুবর্ণরেখা এবং সবার শেষে নদীর যে জল সম্পদ সেটাকে আমরা সংরক্ষণের কী ভূমিকা রয়েছে, কী বিষয় রয়েছে সেটা সম্পর্কে আজকে জানব। স্টাডি ইন জিওগ্রাফিতে সবাই যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা প্রথমে যে নদীটা সম্পর্কে জানব সেটা হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদী সম্পর্কে মোটামুটি কম বেশি আমাদের সবারই ধারণা টুকিটাকি রয়েছে। এই গঙ্গা নদী, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, যার মধ্যে ভারতে রয়েছে 2071 কিলোমিটার রয়েছে ভারতে। ঠিক আছে, তাহলে গঙ্গা নদী যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার এবং যার মধ্যে ভারতেই অবস্থান করেছে গঙ্গা নদী 2071 কিলোমিটার। এই গঙ্গা নদী হচ্ছে ভারতের একটি পবিত্র নদী এবং এটাকে ভারতের আদর্শ নদীও বলা হয়ে থাকে, এবং এটি ভারতের একটি জাতীয় ও দীর্ঘতম নদী। ঠিক আছে, আমাদের ভারতের যতগুলো নদী রয়েছে বা নদী অববাহিকা রয়েছে তাদের মধ্যে সবথেকে বৃহত্তম অববাহিকা হচ্ছে এই গঙ্গা নদীর। গঙ্গা নদীর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভারতে যত জলরাশি রয়েছে নদীর মধ্যে তার মধ্যে 14% জলরাশি এই একাই বহন করে থাকে। যত জলরাশি রয়েছে তার 14% গঙ্গা নদী বা জল গঙ্গায় নদী কী করে থাকে, বহন করে থাকে। এরপরে আসবো এর উৎস সম্পর্কে। গঙ্গা নদীর উৎসর বিশেষ ইন্টারেস্টিং বিষয় রয়েছে। কীরকম? আমরা সবাই জানি যে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কিন্তু বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে কীরকমভাবে একটু আলাদাভাবে আসবে। ঠিক আছে, সেটা আমরা পরে আসবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ভারতের মানচিত্র। এর এদিকে রয়েছে আমাদের আরব সাগর পশ্চিম দিকে, আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, নিচের দিকে রয়েছে ভারত মহাসাগর। এবারে আমাদের ভারতে বেশ কিছু নদী রয়েছে, যেমন গঙ্গা নদী রয়েছে, তারপরে এদিকে রয়েছে সিন্ধু নদী, তারপরে এখানে রয়েছে মহানদী, এখানে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপি, লুনি নদী, সবরমতী, এরকম বেশ কিছু নদীগুলি রয়েছে। সেই নদীগুলিকে যদি আমরা একটা ম্যাপের আকারে দেখি তাহলে এইটা হচ্ছে এইটা যদি আমাদের ভারতের ম্যাপ হয়ে থাকে তাহলে প্রায় সমগ্র অংশ জুড়ে কম বেশি নদী রয়েছে। ঠিক আছে, তো সেই নদীগুলিকে দুদিকের ভাগ করা আছে। যেগুলো পূর্ব দিকে গেছে সেগুলোকে বলছি আমরা পূর্ববাহিনী নদী, আর যেগুলো পশ্চিম দিকে গেছে সেগুলোকে বলছি আমরা পশ্চিম বাহিনী নদী। যেমন এইরকম অংশ বরাবর যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গঙ্গা নদী, এখানে রয়েছে মহানদী রয়েছে, এখানে গোদাবরী, এখানে কৃষ্ণা, এখানে কাবেরী, তারপরে এখানে নর্মদা, তাপি, লুনি, সবরমতী, এরকম ছোটো নদীগুলি রয়েছে। তাহলে এখান থেকে এই দিকের যে পোর্শনটা এটাকে বলছি আমরা পূর্ববাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, আর এদিকে যেগুলো রয়েছে ওটাকে বলছি আমরা পূর্ব বাহিনী নদী। যেগুলো বা আমরা বলতে পারি এটা হচ্ছে সবাই বঙ্গোপসাগরে পড়েছে আর এগুলো সবাই আরব সাগরে পড়েছে। তো আমাদের বিষয় যেটা নিয়ে শুরু হচ্ছিল গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর উৎস থেকেই আমরা বিষয়টাকে শুরু করব। গঙ্গা নদী যেটা বলা হয়ে থাকে যে এটা হিমবাহ রয়েছে, যে গঙ্গোত্রী হিমবাহের
গোমুখ থেকে সৃষ্টি হয়ে এসছে, এইটার নাম হচ্ছে ভাগীরথী। ঠিক একই রকমভাবে উল্টো দিকে আরেকটা হিমবাহ রয়েছে যেটার নাম হচ্ছে শতপন্থ। শতপন্থ নামক একটা হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে একটা নদী যার নাম হচ্ছে অলকানন্দা, যেটার নাম হচ্ছে কি অলকানন্দা। এই অলকানন্দা কিছু দূর বয়ে যাওয়ার পরে এর সঙ্গে সে মিলিত হয়েছে একটা নদী, তার নাম হচ্ছে মন্দাকিনী। এই দুটো নদী মিলিত হয়েছে, অর্থাৎ অলকানন্দা এবং মন্দাকিনী যে জায়গাটা বরাবর মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এরপর বেশ কিছু দূর বয়ে যাওয়ার পর ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এবারে এই মন্দাকিনীর সঙ্গে মিলিত হওয়ার পরেও এর নামটাও ঠিক আগেরটাই রয়ে গেছে, অলকানন্দা। এবং এই গঙ্গা, ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দিয়ে তারপরে গঙ্গা নাম নিয়ে সামনের দিকে বয়ে গেছে। তার মানে এখানে অলকানন্দা এবং মন্দাকিনী মিলিত হয়েছে দেবপ্রয়াগের কাছে, আর অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়েছে এটা রয়েছে রুদ্রপ্রয়াগ, আর এটা হচ্ছে দেবপ্রয়াগের কাছে মিলিত হয়েছে। এই যে জায়গাটা অলকানন্দা এবং মন্দাকিনী, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, এবং অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়াগের কাছে। মাঝে মাঝে কোশ্চেন আসে যে ভাগীরথী এবং অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে, সেটা হবে কি দেবপ্রয়াগের কাছে মিলিত হয়েছে। দিয়ে তারপর থেকে গঙ্গা নাম নিয়ে প্রবেশ করে ভারত প্রবাহিত হয়েছে। এবং এটা দক্ষিণ দিকে প্রায় 280 কিলোমিটার 280 কিলোমিটার প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে পর্যন্ত গেছে, যেটা হচ্ছে গঙ্গার উচ্চ গতি। গঙ্গার কি গতি? উচ্চ গতি। এরপরে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত, অর্থাৎ এটা রয়েছে হরিদ্বার, আর এটা হচ্ছে রাজমহল। এটা হচ্ছে মধ্যগতি, আর রাজমহল পাহাড় থেকে পুরো মোহনা পর্যন্ত এটা হচ্ছে নিম্ন গতি। ঠিক আছে, এবারে এই যে গঙ্গা নদী যেখানে সৃষ্টি হয়েছে বা তার উৎস অঞ্চল, সেখানে যে সমস্ত উপনদীগুলো তার রয়েছে, মানে যদি আমরা বলি এই উচ্চ গতির কাছে গঙ্গার বেশ কিছু উপনদী রয়েছে। সেই উপনদীগুলি কি কি না, একটা হচ্ছে পিণ্ডার, আরেকটা হচ্ছে ধৌলিগঙ্গা, আর হচ্ছে মন্দাকিনী, আর অলকানন্দা। এইগুলো হচ্ছে গঙ্গার উচ্চগতির কাছে তার প্রধান উপনদী। এবারে মধ্যগতিটা যেটা শুরু হয়েছিল কোথা থেকে? হরিদ্বার থেকে। ঠিক আছে, হরিদ্বার থেকে পুরো বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত প্রবাহিত হয়েছে। এটার দৈর্ঘ্য হচ্ছে 1270 কিলোমিটার। ঠিক আছে, যেটা উৎস থেকে হরিদ্বার পর্যন্ত ছিল 280 কিলোমিটার, আর এটা হচ্ছে কত? 1270 কিলোমিটার। এটাকে বাংলায় লিখে দিই, 280 কিলোমিটার। আর হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে 1270 কিলোমিটার। এখানে গঙ্গার সঙ্গে বেশ কিছু কিছু উপনদী এসে মিলিত হয়েছে। কীরকম না, তার বাম তীরের কিছু উপনদী রয়েছে। বাম তীরের উপনদীগুলি কী কী না, একটা হচ্ছে রামগঙ্গা, তারপরে হচ্ছে গোমতী বা গোমতী, তারপরে হচ্ছে ঘরঘরা, তারপরে হচ্ছে গণ্ডক, আর তারপরে হচ্ছে কোশি। এই যে সবগুলো নদী বললাম, এগুলো সবাই হচ্ছে বাম তীরের উপনদী। বাম তীরের উপনদী।
ডান তীরে দুটি প্রধান নদী রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে প্রধান, যেটার নাম হচ্ছে যমুনা। এটা তোমার প্রয়াগরাজের কাছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে এসে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে। তাহলে যমুনা যেটা, সেটা হচ্ছে গঙ্গার সবথেকে দীর্ঘতম উপনদী। তাহলে কোশ্চেনটা এভাবে আসতে পারে যে গঙ্গার একটি দীর্ঘতম উপনদীর নাম কি, তাহলে সেটা হবে কি যমুনা। এছাড়াও আরেকটা ডান তীরের উপনদী রয়েছে, সেটা হচ্ছে কি সোন। তাহলে এই যমুনা এবং সোন এই দুটো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। বাম তীরের উপনদীগুলি কী কী হলো? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, আর ডান তীরের হচ্ছে যমুনা এবং সোন। এবার এই যে সবগুলো উপনদী রয়েছে, এই সবগুলো উপনদীর মধ্যে সবথেকে দীর্ঘতম হচ্ছে যমুনা। সবথেকে দীর্ঘতম হচ্ছে কে? যমুনা। এটা হলো আমাদের গঙ্গার মধ্যগতি। এরপরে আসবে আমাদের গঙ্গার নিম্নগতি। এই যে রাজমহল পাহাড় রয়েছে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে ধুলিয়ানার কাছে, পশ্চিমবঙ্গের ধুলিয়ানা দুটি শাখায় বিভক্ত হচ্ছে। প্রধান শাখাটি তোমার হচ্ছে পদ্মা নাম নিয়ে, প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গেছে, বাংলাদেশে প্রবাহিত হয়েছে। আর শাখাটি গঙ্গা যমুনা নাম, এই ভাগীরথী আর হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ে গেছে। এটা এই যে ধুলিয়ানা থেকে নবদ্বীপ পর্যন্ত হচ্ছে নামটা ভাগীরথী, এবং নবদ্বীপ থেকে পুরো মোহনা পর্যন্ত নামটা হচ্ছে হুগলি। তাহলে নবদ্বীপ পর্যন্ত হচ্ছে ভাগীরথী, এবং নবদ্বীপ থেকে পুরো বঙ্গোপসাগর বা মোহনা পর্যন্ত সেটার নামটা হচ্ছে কি হুগলি। এবারে দুটোকে একসঙ্গে বলা থাকে কি ভাগীরথী ও হুগলি নদী, ভাগীরথী হুগলি নদী। এবারে যেটা প্রধান শাখাটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গেছে, সেটা বাংলাদেশের উপর থেকে ব্রহ্মপুত্র নদী যেটা প্রবাহিত হয়েছে তার নাম ছিল কি যমুনা। সেই যমুনার সঙ্গে মিলিত হওয়ার পরে মেঘনা নাম নিয়ে সেও কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে কি হচ্ছে? গঙ্গার প্রধান শাখাটি ধুলিয়ানার কাছে দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। একটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবারে বাংলাদেশে প্রবেশ করার পরে তার সঙ্গে যমুনা নদী এসে মিলিত হয়েছে, এবং দুটি নদী মিলিত হওয়ার পরে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে তার আগে পড়েছে। এবারে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি না, এই অঞ্চলে এই গঙ্গা, ভাগীরথী এবং মেঘনা অঞ্চলে বেশ কিছু ছোট ছোট বদ্বীপের সৃষ্টি হয়েছে। গঙ্গা, ভাগীরথী, পদ্মা, মেঘনার কাছে বেশ কিছু কিছু দ্বীপ সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ এই অঞ্চলে সৃষ্টি হয়েছে। এরপরে এর ডান তীরের কিছু উপনদী এসে মিলিত হয়েছে, তোমার হচ্ছে যেমন মহানন্দা, আত্রাইগুলি, এই সমস্ত বিষয়। এই যে এরপরে চলে আসবে আমাদের গঙ্গার কিছু, আমরা তো এতক্ষণ পর্যন্ত উপনদী জানলাম, এরপরে জানবো যেটা সেটা হচ্ছে কি তার শাখা নদী। গঙ্গার কিছু শাখা নদী রয়েছে, এইখানে এসে যা বিভক্ত হয়ে গেছে। শাখা নদীগুলি কী কী না, একটা প্রথমে আমরা যেটা বললাম আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ভাগীরথী ও হুগলি নদী, ভাগীরথী হুগলি একটা শাখা। আর একটা রয়েছে মাথাভাঙা, তারপরে আরেকটা রয়েছে চূর্ণী, আরেকটা রয়েছে জলঙ্গি, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা আর ইছামতি। তাহলে গঙ্গার শাখা নদীগুলি কী কী হচ্ছে? ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, চূর্ণী, জলঙ্গি, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা এবং ইছামতি। এই হচ্ছে মোটামুটি করে গঙ্গার বিষয়। এরপরে আমরা গঙ্গার যেটা প্রধান উপনদী ছিল যমুনা, সেই যমুনার সম্পর্কে কিছু ছোট ছোট বিষয় জেনে নিব। যেমন যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী, দীর্ঘতম
নদী। এই যমুনা কোথা থেকে সৃষ্টি হয়েছে? যমুনেত্রী হিমবাহ থেকে। যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে। এরপরে চম্বল, বেতুয়া, সোন এর সঙ্গে কিছু মিলিত হয়ে প্রবাহিত হয়ে গেছে। আর কি রয়েছে? যেমন আরেকটা ছোট্ট একটা নদী রয়েছে যেটার নাম হচ্ছে কি গণ্ডক। এই গণ্ডক নদী তোমার হচ্ছে নেপালের ধবলগিরি থেকে সৃষ্টি হয়েছে। নেপালের ধবলগিরি থেকে সৃষ্টি হয়েছে কালীগণ্ডক বা ত্রিশূল হয়ে। কালীগণ্ডক বা ত্রিশূল নামে সে কী করেছে? গঙ্গার সঙ্গে মিলে গেছে। ঠিক আছে। এরপরে ঘরঘরা রয়েছে, কোশি রয়েছে, রামগঙ্গা, আরেকটা যেটা ছোট্ট নদী রয়েছে এই রামগঙ্গা, সারদা, এরকম বেশ কিছু নদী রয়েছে। আরেকটা আমাদের বিশেষ নদী সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি মহানদী। এই মহানদী এর দৈর্ঘ্য হচ্ছে 290 কিলোমিটার। মহানদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 290 কিলোমিটার, যেটি তোমার মহালধিরাম পর্বতের পাগলাঝরা পর্বত থেকে সৃষ্টি হয়েছে। এটি মোহনা বাংলাদেশের পদ্মার কাছে রয়েছে। হুগলি সেটা মহানন্দা হবে, হ্যাঁ মহানন্দা 200 কিলোমিটার রয়েছে, বাংলাদেশে গেছে। চুন্নি, মাতঙ্গা এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এটা আমাদের বেশি কিছু নেই। মহানদী মহানন্দা। তারপরে আছে দামোদর, যেটা থেকে মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করে। দামোদর নদী, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 313 কিলোমিটার। এটি হচ্ছে মালভূমি অঞ্চলের প্রধান নদী। কোশ্চেন আছে যে মালভূমি অঞ্চলের প্রধান নদী তাহলে কি হবে ভারতের? মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর। মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে কি দামোদর। এটি উলুবেড়িয়ার কাছে হুগলি নদীর সঙ্গে মিশে গেছে এবং এই দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। তাহলে পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর নদীকে। পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হচ্ছে? দামোদর নদীকে। তাহলে মোটামুটি আমরা এখানে গঙ্গা নদীর সম্পর্কে এবং তার কয়েকটা উপনদী এবং এই নদীর সম্পর্কে জেনেছি। এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদ, নদী নয়, সিন্ধু কি নদ, যার মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার, যার মধ্যে ভারতে রয়েছে মাত্র 709 কিলোমিটার, বাকিটা তার পাকিস্তানের অবস্থান করেছে। তাহলে সিন্ধু নদের মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার, যার মধ্যে ভারতে রয়েছে 709 কিলোমিটার। এই সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? কৈলাস পর্বতের সেঙ্গি জাংবো হিমবাহ থেকে, সেঙ্গি জাম্বো হিমবাহ থেকে এই নদীটির সৃষ্টি হয়েছে। এরপরে কোথায় এর মোহনা কোথায় রয়েছে? মোহনা হচ্ছে আরব সাগর। মোহনা হচ্ছে কি আরব সাগর। সিন্ধু নদী সম্পর্কে আমরা আর কি জানবো না, এর কিছু উপনদী যেগুলো রয়েছে, যেহেতু এটা আমাদের ভারতে নেই, পাকিস্তানে রয়েছে, তার কিছু যেগুলো বিষয়গুলো দরকার সেগুলো সম্পর্কে আমরা জানবো। সিন্ধুর উপনদী, সিন্ধুর বাম তীরের কিছু উপনদী জানবো প্রথমে নাম, তারপর ডান তীরের। বাম তীরের কারা কারা রয়েছে না, বাম তীরে রয়েছে শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা। দেখো এখানে 5টা রয়েছে, শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা, সেই জন্য এটাকে পঞ্চনদ বলা থাকে। এবং এই 5টি নদীর পলি সঞ্চয়ের ফলে পাঞ্জাব প্রদেশ সৃষ্টি হয়েছে বলে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। তাহলে পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে। এবারে এই যে নদীগুলো বললাম, শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা, এদেরকে আলাদা আরও নামে পরিচিত। যেমন শতদ্রু যে নদীটা রয়েছে এটাকে সুটলেজ নামেও পরিচিত, ইংরেজিতে বলা থাকে। ইরাবতী যেটা রয়েছে এটাকে রাভি নদী বলা হয়।
বিপাশা যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? বিপাশাকে বলা হচ্ছে ঝিলাম। চন্দ্রভাগাকে কি বলা হচ্ছে? চন্দ্রভাগাকে বলা হচ্ছে চেনাব। আর বিতস্তা যেটা রয়েছে ওটাকে বলা হচ্ছে বিয়াস নদী। তাহলে যেটা শতদ্রু সেটাকে সুতলেজ বলা হয় ইংরেজিতে, ইরাবতী হচ্ছে রাভি, বিপাশা হচ্ছে ঝিলাম, চন্দ্রভাগা হচ্ছে চেনাব, আর তোমার বিতস্তা হচ্ছে বিয়াস। এই 5টা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। এছাড়া ডান তীরের কিছু উপনদী রয়েছে, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ বাম তীরের এই উপনদীগুলির নামই বেশিরভাগই জিজ্ঞেস করে যে সিন্ধুর বাম তীরের উপনদীগুলির নাম কী কী? শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা ও বিতস্তা। ডান তীরের উপনদীগুলি কয়েকটা নাম তবু আমরা জেনে রাখি, যেমন ধরে রয়েছে গিলগিট, তারপরে রয়েছে কাবুল, রয়েছে খুরাম, এরকম আরও অনেকগুলো বেশ কয়েকটা নদী রয়েছে। এবারে এই যে উপনদীগুলি রয়েছে এই উপনদীগুলির মধ্যে এই যে বিতস্তা যে নদীটা, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম উপনদী। তাহলে ক্ষুদ্রতম উপনদী হচ্ছে কি তোমার বিতস্তা। ক্ষুদ্রতম উপনদী হচ্ছে কি বিতস্তা, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং এই শতদ্রু নদীর উপরে ভারতের বৃহত্তম শতদ্রু বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শতদ্রু যে নদীটা রয়েছে এই শতদ্রুটা হচ্ছে, আচ্ছা, ক্ষুদ্রতম হলো বিতস্তা আর দীর্ঘতম হবে শতদ্রু বা সুতলেজ। এই সুতলেজ নদীর উপরে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে। তাহলে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপরে রয়েছে? সিন্ধুর উপনদী শতদ্রু বা সুতলেজ নদীর উপরে, যেটা হচ্ছে সিন্ধুর দীর্ঘতম উপনদী, এবং সিন্ধুর ক্ষুদ্রতম উপনদী হচ্ছে বিতস্তা বা বিয়াস। এই হচ্ছে মোটামুটি সিন্ধু নদীর সম্পর্কে। এরপরে আমরা আসবো সেটা হচ্ছে কি ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য হচ্ছে 2990 কিলোমিটার। এও ভারতে খুবই অল্প পরিমাণে রয়েছে, মাত্র 885 কিলোমিটার রয়েছে ভারতে, বাকিটা চীন আর তিব্বতের অংশ বরাবর অবস্থান করেছে। এই কোথা থেকে সৃষ্টি, উৎস কোথায় এর? না, এর উৎস হচ্ছে চেমায়ুং-দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এবং সেই চেমায়ুং-দুং হিমবাহ থেকে উৎপন্ন হওয়ার পরে সাংপো নাম নিয়ে বেশ কিছু দূর প্রবাহিত হওয়ার পরে আমাদের ভারতে যখন প্রবেশ করেছে তখন তার নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র। ঠিক আছে। এবং এর মোহনা কোথায় রয়েছে? না, এর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে ব্রহ্মপুত্র নদীর মোহনা কোথায়? ব্রহ্মপুত্র নদীর সেটা হচ্ছে বঙ্গোপসাগর। এবং এই ব্রহ্মপুত্র নদী তোমার হচ্ছে, তাহলে আমি যদি এখানে ভারতের ম্যাপে দেখি তাহলে বিষয়টাকে এখানে আমরা ভালো করে বুঝতে পারবো যে ব্রহ্মপুত্র নদীর তোমার হচ্ছে চেমায়ুং-দুং হিমবাহ থেকে সৃষ্টি হওয়ার পরে যখন পুরোটা তিব্বতে এইখানে প্রবেশ করেছে তখন এতদূর পর্যন্ত তার নামটা ছিল সাংপোর ছিল। এখান থেকে এখানে এসেছে, এর সঙ্গে কিছু নদী যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে ব্রহ্মপুত্র ভারতে যতক্ষণ আছে এই অংশটা, এখান থেকে এতদূর পর্যন্ত নামটা হচ্ছে তার ব্রহ্মপুত্র পরে সে এই মেঘালয়ের এই পাশ বরাবর যখনই বাংলাদেশে প্রবেশ করছে তখনই তার নামটা হয়ে গেছে যমুনা। এবং এদিকের পদ্মা এবং এদিকে যমুনা মিলিত হওয়ার পরে পরবর্তীকালে তাদের নাম হয়ে গেছে মেঘনা। তাহলে প্রথমে নাম ছিল তার সাংপো, ভারতে যখন প্রবেশ করেছে নাম হচ্ছে ব্রহ্মপুত্র, আবার যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন তার নামটা হয়ে যাচ্ছে কি যমুনা।
ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গেল আমাদের ব্রহ্মপুত্র, মোটামুটি করে এই হচ্ছে বিষয়। এবং এই ব্রহ্মপুত্র নদীতে রয়েছে আমাদের বৃহত্তম বদ্বীপ, বৃহত্তম নদী বদ্বীপ, নাম কি? মাজুলি। এটা পরীক্ষায় আসে যে বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? মাজুলি। বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? মাজুলি। এবং এই ব্রহ্মপুত্রই রয়েছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র নদীতে। গেল। আর এখান থেকে ব্রহ্মপুত্র থেকে সেরকম কিছু আসে না, যেটা বললাম ওই যে তোমার হচ্ছে সাংপো নাম নিয়ে চীনে ছিল, তারপরে যখন ভারতে প্রবেশ করছে তখন তার নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র। আবার বাংলাদেশে যখন প্রবেশ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে কি? যমুনা, দিয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনার নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এইটা গেল মোটামুটি আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট বেশ কিছু কিছু নদীর বিষয় সম্পর্কে। এরপর আমরা আমাদের উপদ্বীপীয় বেশ কিছু কিছু নদীর সম্পর্কে পড়ব, যার মধ্যে আমাদের প্রথমে যেটা রয়েছে, যে নদীর সম্পর্কে আমরা প্রথমে পড়ব সেটা হচ্ছে আমাদের গোদাবরী। গোদাবরী, এই গোদাবরী নদীকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের গঙ্গা, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার। এই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে, বা এটা হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হচ্ছে? গোদাবরীকে। এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে কি? গঙ্গা। এটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তোমার, যেহেতু এটা আমাদের আচ্ছা, এখানে আগে প্রথমে আমরা ম্যাপে দেখে নিই যে কোন দিকে রয়েছে। এটা হচ্ছে আমাদের গোদাবরী নদী, তার মানে এটা পড়ছে বঙ্গোপসাগরে। তার ঠিক নিচে রয়েছে কৃষ্ণা নদী, এটাও বঙ্গোপসাগরে পড়েছে। তারপরে এই অংশ বরাবর রয়েছে আমাদের কাবেরী নদী, এটাও পড়েছে বঙ্গোপসাগরে। তাহলে এখানে গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী, প্রথমে আমরা এই তিনটে নদীর সম্পর্কে জানবো। তারপরে এইখানে রয়েছে আমাদের চিল্কা হ্রদ, এই চিল্কা হ্রদের ঠিক উপরে রয়েছে মহানদী, এটাও পড়েছে কোথায়? বঙ্গোপসাগর। তার মানে প্রথমটা আমরা যেগুলো জানবো সেগুলো সবগুলোই হচ্ছে ভারতের পূর্ববাহিনী নদী, এবং তারা সবাই কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে প্রথমে আমরা জানলাম কোন নদীর সম্পর্কে? গোদাবরী সম্পর্কে। গোদাবরী সম্পর্কে আমরা কী কী জানলাম না, গোদাবরী নদীর মোট দৈর্ঘ্য 1465 কিলোমিটার। ওটা যদি কোশ্চেন আসে না, কোশ্চেন আসে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরীকে। কেন না, কারণ এর দৈর্ঘ্যটা মানে দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হচ্ছে? গোদাবরীকে। ঠিক আছে। এই গোদাবরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে না, ব্রহ্মগিরি। এই কোশ্চেনটা আসে যে ব্রহ্মগিরি যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের ত্রিম্বকেশ্বর থেকে, ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর থেকে সৃষ্টি হয়েছে আমাদের গোদাবরী নদী। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসবে কে? এরপরে আসবে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী, যাটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী। কৃষ্ণা নদী হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হচ্ছে কি? কৃষ্ণা। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1288 কিলোমিটার। এটি কোথা থেকে সৃষ্টি হয়েছে না, এটি পশ্চিম ঘাট পর্বতের, আমাদের পশ্চিম দিকে যে পশ্চিম ঘাট পর্বত রয়েছে সেই পশ্চিম ঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে এটি সৃষ্টি হয়েছে বা উৎপন্ন হয়েছে। এবং এই নদীর মোহনায়
পাখির পায়ের মতন বদ্বীপ দেখতে পাওয়া যায়। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস 10 ছিল। পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীতে দেখতে পাওয়া যাচ্ছে? কৃষ্ণা নদীতে। এবং এরা সবাই কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, বা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে পড়েছে। গেল কৃষ্ণা। কৃষ্ণার পরে আসবে যে সে হচ্ছে কাবেরী। কাবেরী নদী, এর মোট দৈর্ঘ্য হচ্ছে 805 কিলোমিটার। এই কাবেরী নদীকে আবার দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। একটা বলা হচ্ছে গোদাবরীকে, আর একটা বলা হচ্ছে কাবেরীকে। গোদাবরী হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা, আর কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা, কিন্তু এটা হচ্ছে পবিত্রতার দিক থেকে, কিসের ভিত্তিতে? পবিত্রতার দিক থেকে। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী, আর দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী। এই কাবেরী নদীটা সৃষ্টি হয়েছে ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী থেকে। ব্রহ্মগিরি পাহাড়ের তালাকাবেরী থেকে এর উৎপন্ন হয়েছে। এবং এই কাবেরী নদীতেই দেখতে পাওয়া যায় শিব সমুদ্রম জলপ্রপাত। তাহলে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যাচ্ছে? কাবেরী নদীতে। এরপরে আমাদের যে নদীটা আসবে সেটা হচ্ছে মহানদী। মহানদীর মোট দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 851 কিলোমিটার। দৈর্ঘ্যগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাকি যে সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মহানদীর উপরেই আমাদের ভারতের দীর্ঘতম মাটির বাঁধ রয়েছে। ভারতের দীর্ঘতম মাটির বাঁধ নাম কি? হীরাকুঁদ। কোন নদীর উপরে রয়েছে? মহানদীর উপরে রয়েছে। এটি উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ের রায়পুর জেলার সিউয়া পাহাড় থেকে। উৎপত্তি লাভ করেছে। একই রকমভাবে এই বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইগুলো ছাড়াও আমরা কিছু কিছু ক্ষুদ্রতম, এটাগুলো প্রায় যেগুলো তখন পর্যন্ত পড়লাম সবগুলো হচ্ছে বৃহত্তম, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মানে বেশ কিছু কিছু ছোটো ছোটো নদীও রয়েছে এগুলো ছাড়া। যেমন 1 নম্বরে আসছে সুবর্ণরেখা। এই সুবর্ণরেখা ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে কোথায় পড়বে? বঙ্গোপসাগরে পড়বে। এবং এই সুবর্ণরেখাকে স্বর্ণরেণুর নদী বলা হয়। তাহলে কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলা হচ্ছে? সুবর্ণরেখাকে। এবং এই সুবর্ণরেখার নদীর উপরে দুটো জলপ্রপাত রয়েছে, একটা হচ্ছে জোনা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে দশম জলপ্রপাত। জন জলপ্রপাত এবং দশম জলপ্রপাত কোন নদীর উপরে রয়েছে? সুবর্ণরেখা নদীর উপরে রয়েছে। এরপরে আর অন্যান্য ছোটো ছোটো বেশ কিছু রয়েছে, যেমন ব্রাহ্মণী রয়েছে, পেনুর রয়েছে, ভাইগাই হচ্ছে তামিলনাড়ু, দক্ষিণ ভারতের পূর্বঘাট পর্বত থেকে সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দুটি পশ্চিম বাহিনী নদীর সম্পর্কে জেনে নিব। সবগুলো পূর্ব দিকে গিয়েছিল, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী বলতে যদি আমরা ম্যাপটাকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো এই যে দুটো নদী, এগুলো পশ্চিম দিকে বয়ে এসছে দুটো নদী, এই দুটো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। একটা হচ্ছে নর্মদা আর নিচেরটা হচ্ছে তাপি। এর উপরের দিকে রয়েছে তোমার হচ্ছে বিন্ধ্য পর্বত, আর এর মাঝখানে রয়েছে সাতপুরা পর্বত। আসবো বিষয়টা সম্পর্কে। তাহলে
পশ্চিমবাহিনী নদীর মধ্যে প্রথমে আমরা যে নদীটার সম্পর্কে জানব সে হচ্ছে কি নর্মদা। নর্মদা নদ, এর দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার। নর্মদা হচ্ছে ভারতের দীর্ঘতম ও বৃহত্তম পশ্চিম বাহিনী নদী। দীর্ঘতম এবং বৃহত্তম পশ্চিম বাহিনী নদী হচ্ছে কি নর্মদা। তাহলে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম কি হবে? নর্মদা। হলো বিষয়টা। এরপরে এই নর্মদা নদীতে রয়েছে সর্দার সরোবর প্রকল্প। আচ্ছা, কোথা থেকে সৃষ্টি হয়েছে তার উৎস হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। অমরকণ্টক শৃঙ্গ থেকে আমাদের নর্মদা নদ সৃষ্টি হয়েছে। গিয়ে পড়বে কোথায়? পশ্চিম দিকে যেহেতু প্রবাহিত হচ্ছে, তাহলে সেদিকে আমাদের রয়েছে আরব সাগর, আরব সাগরে গিয়ে পড়বে। এবং এই নদীতে জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায়। তাহলে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে রয়েছে? নর্মদা নদে রয়েছে। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? জবলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এবং এই নদীতে কোনো শাখা নদী বা বদ্বীপ কিছুই কিন্তু দেখা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দুটো নদী, নর্মদা এবং তাপি নদীর মোহনা বা নদীগুলিতে কোনো শাখা নদী বা কোনো বদ্বীপ কিছুই কিন্তু দেখতে পাওয়া যায় না। এরপরে আসবে আমাদের তাপি নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 730 কিলোমিটার। এই বলা থাকে এই তাপি হচ্ছে নর্মদার যমজ পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, এটি মহাদেব পর্বতের হবে, হ্যাঁ, মহাদেব পর্বতের মুলতাই পাহাড় থেকে সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে পশ্চিম দিকে যেহেতু বয়ে যাচ্ছে, তার মানে আমার আরব সাগরে পড়বে। আর এর বেশি কিছু গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই। এরপরে আমাদের আরেকটা ছোট্ট একটা নদী রয়েছে, যেটার নাম হচ্ছে মাহি নদী। এই মাহি নদীর দৈর্ঘ্য হচ্ছে 583 কিলোমিটার। এটি বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে। কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে? বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং এটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। কোশ্চেনটা আছে যে ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তাহলে হবে কি মাহি নদী। এবং এই মাহি নদীটা খাম্বে উপসাগরে পতিত হয়েছে বা কাম্বে উপসাগরে পতিত হয়েছে। এরপরে সবরমতী রয়েছে, মাহি রয়েছে, কেরলে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা কিছু রাজ্য সাপেক্ষে, যেমন আমাদের কর্ণাটকে বেশ কিছু নদী রয়েছে, সেই নদীতে কিছু জলপ্রপাত দেখতে পাওয়া যায়। কীরকম? যেমন তোমার হচ্ছে শরাবতী নদী। এই শরাবতী নদীতে দেখতে পাওয়া যায় যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। কোন নদীতে দেখতে পাওয়া যায়? শরাবতী নদীতে। এবং ভারাহি নদীতে দেখতে পাওয়া যায় কুঞ্চিকল জলপ্রপাত। এই কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের
উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত গেল বিষয়। এরপরে আমাদের ভারতের কিছু অন্তর্বাহিনী নদী সম্পর্কে জানব। অন্তর্বাহিনী, অন্তর্বাহিনী নদী কাকে বলবো? বলা হয় যে যেসব নদী যখন কোনো একটি দেশ বা মহাদেশের উচ্চ ভূভাগ থেকে বা উচ্চ ভূমি থেকে উৎপন্ন হয়ে বা সৃষ্টি হয়ে সেই দেশের অভ্যন্তরে, সেই দেশের অভ্যন্তরে কোনো হ্রদ বা জলাশয় বা অন্য কোনো নদীতে বিলীন হয় বা মিশে যায়, সেটাকে আমরা বলবো অন্তর্বাহিনী নদী। যেমন আমাদের ভারতের রয়েছে লুনি, ঘাঘর, রূপনগর, মেঘা, ইম্ফল। তো এখানে আমরা প্রথমে যে নদীটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি লুনি নদী, ভারতের একটি অন্তর্বাহিনী নদী। রাজস্থানের এটি একটি প্রধান নদী এবং ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। ভারতের প্রথম অন্তর্বাহিনী নদী হচ্ছে কি লুনি নদী। এটি আরাবল্লী পর্বতের আন্না সাগর হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। আরাবল্লী পর্বতের আন্না সাগর থেকে সৃষ্টি হয়েছে বা সাগরমতি থেকে সৃষ্টি হয়েছে, দিয়ে কচ্ছের রণের কাছে পড়েছে। কচ্ছের রণে কাছে পড়েছে হলো। এরপর আসছে ঘাগরা। ঘাগরা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম অন্তর্বাহিনী নদী বা দ্বিতীয় প্রধান অন্তর্বাহিনী নদী। তাহলে ভারতের প্রথম প্রধান অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি আর দ্বিতীয় হচ্ছে ঘাগরা। এইগুলো মোটামুটি করে নদীর কিছু বিষয়। এরপরে আমাদেরকে কিছু ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন আমাদের প্রথমে যেটা বলা হয়েছে, আমাদের ভারতের জল সম্পদ, ভারতের জল সম্পদের পরিমাণ, ভারতের জল সম্পদের পরিমাণ, যেটার সম্পর্কে ডিটেলস আমাদের তথ্য দেয় কে? মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স। ঠিক আছে, ভারতের মোট এই সংস্থার মতে ভারতের মোট জলসম্পদের পরিমাণ 1869 ঘন কিমি। এটার মধ্যে আমরা মাত্র ব্যবহার করতে পারি 1122 ঘন কিমি। এই জলটাকে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। এগুলি দু ধরনের উৎস থেকে পাওয়া যায়, মানে আমাদের যে জলটাকে ব্যবহার করি তার যে উৎসটা সেটা দু ধরনের। কীরকম? একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ বলতে কোনটাকে বলি না, আমরা মাটির নিচ থেকে যে জলটাকে সংগ্রহ করে থাকি, যেটাকে আমরা সাধু জলও বলে থাকি। ঠিক আছে, এবারে ভূপৃষ্ঠস্থ জল মানে মাটির নিচ থেকে হতে পারে, বা যে সমস্ত নদী জল মিষ্টি সেটাও হতে পারে, বা কোনো হ্রদের জল হতে পারে, বা কোনো জলাশয়ের জলও হতে পারে। ঠিক আছে, বা কোনো খালের জলও হতে পারে। এটা হচ্ছে কি, সবগুলো হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল। আর আরেকটা হচ্ছে ভূগর্ভস্থ। ভূগর্ভ মানে কি? মাটির নিচ থেকে যে জলটাকে আমরা সংগ্রহ করে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা ভৌমজলও বলতে পারি, ভৌমজল ভাণ্ডার।
আমাদের এই ভৌমজলের ভাণ্ডার সবথেকে কম রয়েছে উত্তর পূর্বের বেশ কিছু রাজ্য, তার পাশাপাশি রয়েছে রাজস্থান এবং উড়িষ্যা। এই ভৌমজল যেটা রয়েছে, এই ভৌমজলের ভাণ্ডারটা খুবই কম রয়েছে এই সমস্ত জায়গায়। এটা হলো আমাদের জল সম্পদের পরিমাণ এবং তাদের বিষয়। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই জলসম্পদ বা নদীর যে জলসম্পদ রয়েছে বা যে জলসম্পদের কথা আমরা বারবার বলছি, সেই নদীর জলসম্পদের বিভিন্ন রকমের অংশ বা তার ব্যবহার কীরকম বিষয়টা হয়ে থাকে না, আমরা বিভিন্নভাবে যেমন ব্যবহার করতে পারি। যেমন ধরো ভূপৃষ্ঠ জলসম্পদ, গঙ্গা হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠের জলের আধার, সে সব থেকে বেশি জল ধারণ করে থাকে। গঙ্গা আমাদের ভারতের বৃহত্তম ভূগর্ভস্থ জলের আধার। এর আমরা ব্যবহার কী কাজে করতে পারি, কী কাজে আমরা ব্যবহার করব না, প্রথমত আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে জলসেচের কাজে, প্রচুর পরিমাণে জলসেচের কাজে ব্যবহার করা হয় কৃষিকাজের ক্ষেত্রে, বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, বা কৃষিকাজের ক্ষেত্রেও সেটাকে আমরা কী করতে পারি, ব্যবহার করতে পারি। মাছ চাষের জন্য আমরা ব্যবহার করতে পারি, বা আমাদের পরিবহন ব্যবস্থাটাকে আরও উন্নত করার জন্য যে জল পরিবহন রয়েছে, সেই জল পরিবহনের ক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি, ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন রকমের তীর্থস্থান বা ট্যুরিস্ট প্লেস বা পর্যটন কেন্দ্র, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তীর্থস্থানের মধ্যে কী আসবে, বেশ কিছু তীর্থস্থান রয়েছে জলের উপর, যেমন ধরো তোমার হচ্ছে বারাণসী, তারপরে আসবে প্রয়াগরাজ, বদ্রীনাথ, হরিদ্বার, এই সমস্ত জায়গাগুলো আসবে। তাহলে আমাদের এই জলসম্পদ, আমরা জানি আমাদের বর্তমানে এই জলসম্পদটা আস্তে আস্তে ক্ষতির দিকে এগোচ্ছে, বা তার যে দূষণ হচ্ছে, যেই দূষণটার প্রভাব আমাদের প্রত্যেকের উপরে পড়ছে। তাহলে আমাদেরকে সেই যে নদীর যে জলসম্পদ বা যে জলটাকে আমরা তাকে সংরক্ষণ করতে হবে। জল সম্পদের কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য আমাদেরকে কী করতে হবে, না কিছু পদ্ধতি বা বিষয় মেনে চলতে হবে। যেমন 1 নম্বরে আসবে আমাদের ব্যবহারযোগ্য জলের স্বল্পতা। ব্যবহারযোগ্য জলের স্বল্পতা মানে কীরকম, তাহলে আমাদের যত জল সম্পদ রয়েছে মানে 3% আমাদের ব্যবহারযোগ্য, অথচ আমাদের এত মানুষ রয়েছে, তাহলে সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ঘাটতি দেখা যাবে। বা তার বহুমুখী ব্যবহার, জলের বহুমুখী ব্যবহার, যেভাবে আমাদের বহুমুখী নদী পরিকল্পনা, নদীতে যে শুধু বাঁধ দেওয়া হয় বন্যা নিয়ন্ত্রণ বা চাষাবাদ সেমনটা কিন্তু নয়, তার পাশাপাশি আরও বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেরকমভাবে আমাদের জলেরও বহুমুখী ব্যবহার করতে হবে। কারণ আমরা সবাই জানি যে জলের অপর নাম কি, জলের অপর নাম হচ্ছে জীবন। তাই জলটাকে আমাদের জীবন বাঁচাতে গেলে আমাদেরকে জলকে অবশ্যই করতে হবে। সেই কারণে আমাদের ভারত সরকার 2000 সালে জাতীয় জল নীতি চালু করা হয়েছে। জাতীয় জল নীতি চালু করা হয়েছে। এর পাশাপাশি আর কি করতে হবে, জলসংকট কীরকম, বিশ্ব উষ্ণায়ন বা খরার প্রকোপে মিষ্টি জলের যোগানটা অব্যাহত হয়ে যাচ্ছে, মানুষ জল সংকটের শিকার হচ্ছে, সেটা যাতে না হয় সেটার দিকে আমাদেরকে সংরক্ষণ রাখতে হবে। বা আমাদের জল দূষণ যেটা হচ্ছে, সেই জল দূষণটাকে আমাদেরকে কী করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই জন্য আমাদের প্রত্যেক বছর 22শে মার্চ বিশ্ব বা জাতীয় জল দিবস পালন করা হয়। বিশ্ব বা জাতীয় জল দিবস কবে পালন করা হয়, 22শে মার্চ। এবং গঙ্গা নদীকে পরিশোধন করার জন্য আমাদের নমামি গঙ্গে নামক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। নমামি গঙ্গে, গঙ্গা নদীর জল প্রচুর দূষণ হয়ে যাওয়ার জন্য বা জলটা পরিষ্কার করার জন্য করার জন্য আমাদের একটি নমামি গঙ্গে নামে একটি প্রকল্প আমাদের গ্রহণ করা হয়েছে। এইভাবে আমরা আমাদের যে জলরাশি রয়েছে সেই জলরাশিটাকে সংরক্ষণ বা তার সঠিক ব্যবহার আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের বিষয়, যেটা থেকে আমাদের ভারতের জল নিকাশি ব্যবস্থার যে টোটাল পোর্শনটা রয়েছে সেটা আমাদের শেষ হলো। এই বিষয় থেকে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।